উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন রাত 10টায়। ফরিদপুর সদরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত, গুরুতর আহত 2 জন। অর্থ পাচারের তথ্য দিতে গোয়েন্দা সংস্থাগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। দুর্বল ব্যাংকগুলোতে আন্তর্জাতিক নিরীক্ষা শুরু। নেপাল চীন সীমান্তের তিব্বতে ভূমিকম্পে নিহত 53, বাংলাদেশ ও ভারতে কম্পন অনুভূত। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মেম। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিকঠাক থাকলে রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। তাকে শুরুতে লন্ডন ক্লিনিকে ভর্তি করার কথা রয়েছে। আর দীর্ঘ 7.5 বছর পর তার দেখা হবে ছেলে তারেক রহমানের সাথে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যে কারণে কাতার আমির একদিন আগেই ঢাকায় পাঠিয়ে দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশ যাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 7.5 বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে 7 চিকিৎসক সহ লন্ডনে যাবেন 15 জন। দেশে ফেরার পথে উমরা পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডনে যান 2017 সালের জুলাই মাসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তাকে বিদেশে যাওয়ার প্রস্তুতির খবর জানাতে গুলশান চেয়ারপারসনের বাড়ির সামনে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতির সবশেষ কি খবর আপনি জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। মিম, এই মুহূর্তে আমি ঠিক আছি বেগম খালেদা জিয়ার ঠিক বাসভবনের সামনে। এখানে কিন্তু অল্প অল্প করে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আর ইতিমধ্যেই কিন্তু হচ্ছে গণমাধ্যম কর্মী এবং একই সাথে যারা কিনা হচ্ছে নেতৃবৃন্দ আছে তাদের কিন্তু একাংশ কিন্তু আসতে শুরু করেছে মাত্র। আপনি জানেন যে রাত ঠিক 8টায় কিন্তু তিনি এখান থেকে রওনা হবেন এবং রওনা হয়ে 9টার মধ্যে চলে যাবেন হচ্ছে বিমানবন্দরে। এবং তিনি 8টায় এই বাসভবন থেকে বের হয়ে ঠিক গুলশান 2 হয়ে তিনি কিন্তু বনানী বাজারের সামনে দিয়ে কাকুলির যেই মোড় আছে সেই মোড়ের সামনে দিয়ে কিন্তু তিনি হচ্ছে ঠিক বিমানবন্দর রোডে আর্মি স্টেডিয়ামের সামনে দিয়েই কিন্তু হচ্ছে কুর্মিটোলা যেই রাস্তা আছে, কুর্মিটোলা মেডিকেল হাসপাতালের রাস্তাটি ধরেই কিন্তু হচ্ছে তিনি বিমানবন্দরে প্রবেশ করবেন। তিনি ঠিক 9টায় সেখানে বিমানবন্দরে প্রবেশ করার কথা রয়েছে। এবং যেটি কিনা হচ্ছে আপনারা জানেন যে একটি এয়ার অ্যাম্বুলেন্স গতকালকে রাতেই কিন্তু হচ্ছে এখানে এসে পৌঁছায় এবং গতকাল রাত 7:40 কিন্তু এখানে এসে পৌঁছানোর পরেই কিন্তু হচ্ছে আমরা সেই সংবাদটি জানতে পারি যে কাতারের আমির তিনি তার একটি এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করেই কিন্তু তিনি এখান থেকে রওনা হবেন হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে। সেখানে কিন্তু তিনি পৌঁছাবেন আগামীকাল ঠিক সকাল
10টা নাগাদ কিন্তু তিনি এখান থেকে হচ্ছে পৌঁছাবেন লন্ডনে। সেখানে কিন্তু হচ্ছে তিনি ভিআইপি প্রোটোকল পাবেন এমনটাই কিন্তু আমরা শুনেছি। একই সাথে তার সাথে কিন্তু দেখা করবেন দীর্ঘ 7.5 বছর পর তারিক জিয়ার সাথে কিন্তু তার দেখা হবে এবং তারেক রহমানের পুরো পরিবার কিন্তু তার জন্য অপেক্ষা করছেন। একই সাথে এখানে কিন্তু 4 স্তরের নিরাপত্তা হচ্ছে জোরদার করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা তিনি এই বাংলাদেশে যতক্ষণ আছেন ঢাকাতে গুলশান থেকে কিন্তু হচ্ছে তিনি পাবেন এবং পরবর্তীতে তিনি যখন বুধবার বাংলাদেশ স্থানীয় সময় সকাল 10টায় লন্ডনে পৌঁছাবেন তখনও কিন্তু তিনি হচ্ছে যেই ভিআইপি প্রোটোকল বলা হয় সেটি কিন্তু তিনি সেখানেও পাবেন এবং তিনি সেখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে লন্ডন ক্লিনিক, যেটি কিনা ঐতিহ্যবাহী একটি হাসপাতাল। সেখানে কিন্তু তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীর পাশাপাশি আস্তে আস্তে কিন্তু হচ্ছে নেতা কর্মী যারা আছে তাদের সংখ্যাও কিন্তু সকাল থেকেই আমরা ছিলাম সেই তুলনায় সকাল থেকে কিন্তু অল্প অল্প থাকা সত্ত্বেও এখন কিন্তু কিছুটা বাড়ছে এবং যারা কিনা বিএনপির নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু গতকালকে রাতেই কিন্তু বলা হয়েছে যে গতকালকে রাতে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন যে যারা কিনা নেতাকর্মী আসবে তারা যেন অবশ্যই রাস্তায় না আসে, বরঞ্চ যেই বেগম খালেদা জিয়া যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার ফুটপাতে যেন থাকে, কোনোভাবেই যেন জ্যাম জটের সৃষ্টি না করা হয় এটির জন্য কিন্তু হচ্ছে বলা হয়েছে। আর এখন পর্যন্ত এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে হয়তো আমি আপনাকে জানিয়ে দেব। মিম, এই ছিল আমার কাছে সর্বশেষ। গুলশান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে দীর্ঘ সময় শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ঠিক করে দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা দাবি করেন জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই, ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা দাবি করেন এই মামলায় অনুমান নির্ভর সাজা দেওয়া হয়েছে। এই অবস্থায় আরও শুনানির জন্য বুধবারের কার্যতালিকার শীর্ষে রাখার কথা জানান সর্বোচ্চ আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। ফরিদপুরের রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় 3 নারীসহ মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল মধুমতি এক্সপ্রেস নামের একটি ট্রেন। দুপুর 12টার দিকে ফরিদপুর সদরের কাফুরা রেল ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস রেল লাইনে উঠে পড়ে। এ সময় প্রচণ্ড গতিতে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত 5 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। এ সময় আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 2 জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে যে মাইক্রোটা হলো গেটদা থেকে ঢাকা যাবেন নারায়ণগঞ্জ। গেট না থাকাতে লোকজন দুর্ঘটনায় মারা গেছে, এর আগেও মরছে। এই জায়গাটা গেট মেরে দরকার। মধুমতি এক্সপ্রেস এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু কত দূর প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়। গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম 4 জন স্পট ডেথ, আরও 2 জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, ফরিদপুরের রেল ক্রসিংয়ে ঘটা দুর্ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। দুর্ঘটনাটি কিভাবে ঘটে আসলে, আর মাইক্রোবাসটি যে পুকুরে পড়ে গেছিল সেটা কি এখন পর্যন্ত তোলা হয়েছে কিনা?
আপনি জানেন যে আজ বেলা 12টার দিকে মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে ছেড়ে ফরিদপুর হয়ে ভাঙ্গা হয়ে ঢাকায় যায়, সেই ট্রেনটি কিন্তু ফরিদপুর সদর উপজেলার গেদ্দে ইউনিয়নের কাফুরা রেলকোচ পার হওয়ার সময় কিন্তু মূলত রাস্তা থেকে মাইক্রোবাসটি হঠাৎ করে ট্রেন রাস্তা পার উঠে আসে এবং এর ফলে কিন্তু দুর্ঘটনার মুখোমুখি হয় এবং মাইক্রোবাসটির সঙ্গে ট্রেনের প্রচন্ড ধাক্কা লাগার পর মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী যে খাদে পানির মধ্যে পড়ে যায়। এর ফলে কিন্তু এখানে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং 5 জনকে আহত অবস্থা উদ্ধারকারীরা, ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা এবং পুলিশ কিন্তু তাদেরকে মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে কিন্তু আরো 2 জনের মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে। আপনাকে বলতে চাই যে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে জনতা তাদের সহযোগিতায় কিন্তু মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি এখন পানি থেকে উপরে তুলে আনা হয়েছে। আর এই ঘটনার পরপরই কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার আব্দুল জলিল সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসকের সঙ্গে। তিনি বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের বাড়ি যতটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে নারায়ণগঞ্জে হবে, তারা ফরিদপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। সেই আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে মূলত এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তো জেলা প্রশাসক বলেছেন যে যারা মারা গেছেন তারা সরকারি তরফ থেকে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে, অর্থাৎ তাদের লাশ তাদের বাড়িতে পাঠানো এবং দাফন কাফন সহ অন্যান্য যে খরচ ব্যাপার আছে সেই ব্যাপারটি তারা নিশ্চিত করবে। তো এই যে 5 জন মারা গিয়েছে তার মধ্যে কিন্তু 3 জন নারী এবং 2 জন পুরুষ ছিল, এমনটি আমরা জানতে পেরেছি। তো সর্বশেষ এ ছিল ফরিদপুরের ট্রেন দুর্ঘটনার খবর। অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সকল পক্ষকে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও এ নিয়ে ধোঁয়াশায় রাজনৈতিক দলগুলো। বড় দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত বলছে এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা রয়েছে, তেমনি সামনে আসা বেশ কিছু বিষয় রয়েছে দ্বিমত। আরো জানাচ্ছেন জাবাদ মাহমুদ। সহস্রাধিক প্রাণের বিনিময়ে নতুন করে স্বপ্ন বুনছে লাল সবুজের বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরশাসকের কবল থেকে মুক্তির মিছিলে যারা পা মিলিয়েছিল, সেই বিপ্লবীরা আবারও রাজপথে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে। 5 আগস্ট হাসিনার পলায়নের মধ্য দিয়ে মূর্ত হয়ে ওঠা যে আকাঙ্ক্ষার জানান ছাত্র জনতা সেদিন দিতে পারেনি, তা ঘোষণার জন্য 31 ডিসেম্বরকে বেছে নিলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় অভ্যুত্থানের সকল পক্ষকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি থেকে আলটিমেটাম আসে 15 দিনের মধ্যে দিতে হবে ঘোষণাপত্র। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। কিন্তু সপ্তাহ পার হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির শীর্ষ পর্যায়ের এই নীতি নির্ধারক বলছেন, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে যেমন অস্পষ্টতা আছে, তেমনি যে দু একটি বিষয় প্রকাশ্যে এসেছে তা নিয়েও রয়েছে দ্বিমত। সংবিধান রাখা না রাখা বা তার সংশোধনী বিষয়ে তারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেবে, এটি ছাত্রদের কোনো ছাত্রদের দ্বারা কার্যকর হবে এমন কোনো বিষয় এটি নয়। যোগাযোগ বলতে যেমন বোঝা যায় মতামত চাওয়া বা সিরিয়াসলি বৈঠক করা, এমন কিছু ঘটেনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলও জানালেন, এখনও তাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। এ নিয়ে তার দলের অবস্থান জানতে চাইলে বিষয়বস্তু না জেনে মন্তব্য করতে রাজি হননি তিনি। অফিসিয়ালি সরকার অথবা ছাত্রদের পক্ষ থেকে ফর্মালি আমাদের সাথে মত বিনিময়, এটা নিয়ে আলাপ আলোচনা, ডিসকাশনটা আলটিমেটলি কিন্তু হয় নাই। আসলে সেখানে কি থাকছে আর কি থাকছে না, কি পরিবর্তন হচ্ছে, কি নতুন ঢুকছে, এগুলো না জেনে মন্তব্যটা জামায়াত ইসলামের মতো দায়িত্বশীল সংগঠন আগাম কোনো মন্তব্য করাটা আমরা সমীচীন মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেই এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সকল পক্ষকে সুচিন্তিতভাবে এগুনোর পরামর্শ তাদের। মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণাটা অনুযায়ী দেশটা চলেনি, সেই জন্য আমাদের নতুন করে আবার অভ্যুত্থান করতে হলো এবং ঘোষণা দিতে হলো। এই জন্য এটা জরুরি, তাতে জাস্টিফিকেশন লাগবে না একটা,
রেশনাল যেটাকে বলি আমরা। ছাত্র নেতারা রক্ত দিয়েছে যখন, তখন তারা নিশ্চয়ই খুবই দায়িত্বশীল হবে। আবার রাজনৈতিক নেতারা যতই ক্ষমতার কাছাকাছি অবস্থান করতে চায়, তো তারাও একটি যৌক্তিক অবস্থানে পৌঁছবে। অন্তর্বর্তী সরকার যত দ্রুত রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্র জাতির সামনে আনতে পারবে, ততই জাতীয় ঐক্যের পথ মসৃণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিগত সরকারের আমলে ব্যাংক থেকে কত টাকা গেছে, কিভাবে গেছে, সেই তথ্য কালক্ষেপণ না করে দ্রুত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে এসবি ও সিআইডি কার্যালয় পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে এই প্রতিবেদন দেওয়ার কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ৮ আগস্ট দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর একে একে বিগত সরকারে নানা খাতে দুর্নীতির চিত্র প্রকাশ পেতে থাকে। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের আমলে গত ১৫ বছরে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্বত্বভোগীরা ২৮ লাখ কোটি টাকার সমপরিমাণের অর্থ পাচার করেছেন। পাচার করা অর্থ কিভাবে দেশে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে মানি লন্ডারিং ছিল সবচেয়ে বড় সমস্যা। ব্যাংক খাত থেকে কত টাকা কিভাবে পাচার হয়েছে এ নিয়ে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি। মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হচ্ছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারেন এই জিনিসটা। আর মানি লন্ডারিং তো আমাকে সবচেয়ে বেশি হয়েছে। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। এছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করছে সরকার। তারই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে প্রথম ধাপে 100 জন এবং আরও 1000 জন শিক্ষার্থীকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। এদিকে গত বছরের আগস্টের 5 থেকে 7 তারিখ স্বৈরাচারের দোসরদের দেশ থেকে পালিয়ে যেতে যারা সাহায্য করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নেভি, এয়ারফোর্সে। শারমিন পুতুল, এখন, ঢাকা। সংস্কারের কারণে পুঁজিবাজার খারাপ অবস্থায় আছে, সংস্কার শেষ হলে ভালো অবস্থায় ফিরবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থায়নে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সামঞ্জস্য রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অন্যান্য অংশীদারদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাবেন আতাউর নিয়ন। আওয়ামী লীগ সরকারের আমলে 2010-এর ধসের পর আর ভালো অবস্থানে ফেরেনি পুঁজিবাজার। একের পর এক মন্দ কোম্পানি তালিকাভুক্তি আর কারসাজির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে লাখ লাখ কোটি টাকা। আগের 2 চেয়ারম্যান ও কমিশনারদের সময়ে খারাপ সময় পার করেছে পুঁজিবাজার। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরের 5 মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নানা সংস্কার, অর্থ সহায়তা ও কারসাজিকারীদের বড় জরিমানা করেও কাজে আসেনি। গত বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি, আর বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। এরই মধ্যে দফায় দফায় বাজার অংশীদারদের সাথে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যান অর্থ উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ের কোনো প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে আসেন বৈঠক করতে। বাজার অংশীদারদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। আইসিবি চেয়ারম্যান জানান, শেয়ার বাজারে তালিকাভুক্ত 360 কোম্পানির বেশিরভাগ মন্দ কোম্পানি, যে কারণে বাজারের অবস্থা ভালো নেই। ভালো কোম্পানি না আনি এটা বিকল্প নাই। 360-এর মধ্যে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম, এটা বলা হয়েছে। আর একটা হচ্ছে যে ব্যাংক থেকে বড় আকারের লোন নিলে ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকের যে ডিফল্ট লোন অনেক বেড়ে গেছে, এটাও একটা কারণ যে তারা পুঁজিবাজারের দিকে না গিয়া ব্যাংক থেকে ওভার ভ্যালুয়েশনের মাধ্যমে অ্যাসেট দেখাইয়া তারা লোন নিয়ে পরে ডিফল্ট করে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের কারণে পুঁজিবাজার সাময়িক খারাপ অবস্থায় আছে, সংস্কার শেষে ভালো অবস্থানে যাবে।
বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করার জন্য। তো কিছুটা অ্যাকশন নিয়েছি, আর বাকিটুক ওরা সাজেস্ট করেছেন কি করা যায়, আমরা এই করব। দীর্ঘমেয়াদে অর্থায়নে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সামঞ্জস্য রাখা হবে, আর ভালো সরকারি ও বেসরকারি কোম্পানি তালিকাভুক্ত করা হবে বলেও জানান তিনি। বড় বড় ইন্ডাস্ট্রি লং টার্ম ফাইন্যান্সে সাধারণত পুঁজিবাজার থেকে আসে, ইকুইটি ফাইন্যান্সিং, বড় বড় কোম্পানি শেয়ার ফ্লোট করবে, ব্যাংক ফাইন্যান্স আমরা আর ইস্যু করতে চাই না। ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশন কোনো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইস্যু করতে চায়, আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। প্রাকৃতিকভাবে ভালো শেয়ারের মাধ্যমে বাজার দীর্ঘমেয়াদে ভালো হবে বলেও জানান তিনি। আতনিয়ন, এখন, ঢাকা। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসের এই ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। নেপালে পরপর অনেকগুলো আফটারশকও হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। তিব্বতের পবিত্র শহর শিগাৎসে মঙ্গলবার সকালে এই শহরেই আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 7.1। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এভারেস্টে যাওয়ার উত্তরের গেটওয়ে টিংরি কাউন্টি। ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের পর 4.4 মাত্রার বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। চীনের বিভিন্ন গণমাধ্যম বলছে টিংরি কাউন্টির আশপাশে চাংসুও, কুলুও আর কুয়োগুয়োতে হতাহতের পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে। বড় টাউনশিপ জিগাজে আর লাৎসের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দালাই লামার পর বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা পঞ্চেন লামার বাস এই জিগাজেতে। চীনা সংবাদ মাধ্যম বলছে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে, তবে অতিরিক্ত শীতে ব্যাহত হচ্ছে কার্যক্রম। টিংরিতে এখন তাপমাত্রা -8 ডিগ্রি সেলসিয়াস, বিকেলের দিকে যেটা -18 ডিগ্রি সেলসিয়াস হবে। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত চীনের স্বায়ত্তশাসিত এই অঞ্চল চীনের অংশের মাউন্ট এভারেস্টের কাছে অবস্থিত। চীনা গণমাধ্যম বলছে তিব্বতের শিগাৎসের 200 কিলোমিটার এলাকায় গেল 5 বছরে 29 বার ভূমিকম্প হয়েছে। বড় ধরনের বিপর্যয়ের জন্য এই মাত্রার ভূমিকম্প যথেষ্ট। এদিকে 6.8 মাত্রার এই ভূকম্পনের পর নেপালে কয়েক দফা আফটারশক অনুভূত হয়। 400 কিলোমিটার দূরে রাজধানী কাঠমান্ডুতে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন সাধারণ মানুষ। ভূমিকম্প হয়েছে ভারত, বাংলাদেশ আর ভুটানেও। হিমালয় পর্বতমালার আশপাশে ভূকম্পনের ঘটনা নিয়মিত, কিন্তু মঙ্গলবারের ভূমিকম্প গেল 5 বছরের মধ্যে 200 কিলোমিটার এলাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী। এর আগে 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 মানুষের মৃত্যু হয়। 2008 সালে চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে প্রায় 70,000 মানুষের মৃত্যু হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের বিপদ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের নির্বাচিত ও গণতান্ত্রিক ব্যবস্থা চায় না ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেলানি দিবসে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে এই মন্তব্য করেন তারা। একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছে। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। অনতি বিলম্বে যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনে যে প্রত্যাশা করেছেন, আমরা তার প্রতি সমর্থন জানাই। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। বাংলাদেশে হস্তান্তর করে আপনার দেশ যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনি যে একটি গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনতি বিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। মসজিদের মতো সমাজেও আলেম ওলামাদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে বাস্তব চিত্র তুলে ধরতে হবে ইমাম ও খতিবদের। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত জেলা পর্যায়ে ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলিয়া কওমি কোনো বিশেষ শব্দ ব্যবহার না করার অনুরোধ করে সম্মেলনে শফিকুর রহমান বলেন,
ঐক্যবদ্ধ থেকে আলেম সমাজকে সমৃদ্ধশালী দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ইমাম খতিবদের কোনো বক্তব্য দেওয়ার আগে অবশ্যই সত্যতা যাচাই বাছাই করারও আহ্বান জানান জামায়াতের আমির। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। 24 ঘন্টার মধ্যে পোষ্য কোটা বাতিল না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এই ঘোষণা দেন তারা। এ সময় তারা বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল কোটা বাতিল। এরপরও বিভিন্ন ক্ষেত্রে কোটা প্রথা বহাল রাখা বিপ্লবের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি 24-এর বিপ্লবে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের গ্রেপ্তারের পর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপান্তর, টিএসসি নির্মাণ, চাকসু নির্বাচন, ভর্তি পরীক্ষার আবেদন ফি সহনীয় করা সহ বিভিন্ন দাবি উঠে আসে সমাবেশ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন ভবন ও বিচার কাজের জন্য এজলাস উদ্বোধন করতে ট্রাইব্যুনালে এসেছেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মশিউর অনিক। গালিব যেমনটা বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ক্রাইমস ট্রাইব্যুনালের যে নতুন ভবন, সেই নতুন ভবন কিন্তু উদ্বোধনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি সরজমিনে উপস্থিত হয়ে আজকে যে যে কাজটা চলছিল সেই কাজটা কিন্তু তিনি উদ্বোধন করলেন এবং এরই মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন ভবন, সেই নতুন ভবন সম্পূর্ণ হলো। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, এছাড়াও চিফ প্রসিকিউটর উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা প্রসিকিউটর ছিলেন তারাও কিন্তু আজকে উপস্থিত আছেন এবং এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক তারাও এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিচার কার্য সাজানো হয়েছে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা এই জুলাই অপরাধ ট্রাইব্যুনাল কিংবা এই জুলাই আগস্টের ঘটনার পরবর্তী সময়টাতে যেখানে কিনা প্রশ্ন আছে যে আসলেই সেই বিচার কার্যক্রম আসলে কিভাবে পরিচালিত হবে এবং নতুন এজলাস কেমন হবে। যেহেতু আপনারা জানেন যে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক এই ভবন যখন বরাদ্দ করা হয়, যেটাকে আসলে পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে আগে ব্যবহার করা হতো, এরপর থেকে কিন্তু সেই সময় এখানে কিছু কার্যক্রম পরিচালিত হয়েছিল, কিন্তু একটা দীর্ঘ সময় ঠিক এই জায়গাটাতে কার্যক্রম পরিচালিত হয়নি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যেখানে বিচার কাজ পরিচালনা হবে, শেখ হাসিনা কিংবা জুলাই আগস্টের ঘটনায় যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং যাদের পরোক্ষ মদত ছিল, গুম, হত্যা, মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন নির্ধারিত সেই আইন বলে আসলে অবৈধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য কিন্তু ঠিক এই জায়গাটাই, ঠিক এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা পরিচালিত হবে এবং ঠিক যে 3টা চেয়ার দেখতে পাচ্ছেন এখানে বিচারপতিরা বসবেন, এখানে বিচার কার্য পরিচালনা করবেন, বিভিন্ন সাক্ষী, হাজিরা এবং অন্যান্য যে সমস্ত অপরাধী অভিযুক্ত তাদেরকেও কিন্তু ঠিক এই জায়গাটাতেই নিয়ে আসা হবে। আরো একটু প্রাসঙ্গিকভাবে আপনাকে জানিয়ে রাখতে চাই, ঠিক এই ভবনটা কিন্তু আরো আগেও কিন্তু পরিচালিত হয়েছিল, সেই সময় যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা হয়েছে ঠিক এই জায়গাটায়। ইতিহাস কিছুটা বলতে পারেন যে রূপান্তরিত, পরিবর্তিত হয়ে আবারও ঠিক একই জায়গায় যেই সময়কার আওয়ামী লীগ সরকারের হাত ধরেই এই বিচার কার্য পরিচালনা হয়েছিল যুদ্ধাপরাধীদের, ঠিক সেই জায়গায় আবারও কিন্তু এবার ঠিক তাদেরই, আওয়ামী লীগেরই কিন্তু বিচার কার্য এবং যারা যারা জড়িত ছিলেন জুলাই আগস্টের ঘটনায় সেই ঘটনার তাদের অভিযুক্তদের কিন্তু বিচার কার্য হবে। তো এই ছিল গালিব আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক। দেশে ফিরলেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি জেলে ও নাবিক। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মালিক পক্ষের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পর স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয় নাবিক ও জেলেরা। এর আগে রোববার খুলনায় হিরন পয়েন্টে জেলে ও নাবিক সহ ফিরিয়ে দেওয়া হয় জব্দ হওয়া ফিশিং ট্রলার। সাথে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে আটক ভারতীয় 6 ফিশিং ট্রলারের 95 নাবিক ও জেলেকে। তবে বেশ কিছু জেলের অভিযোগ, আটক ভারতীয় জেলেদের ছাড়াতেই বাংলাদেশি সীমানা অনুপ্রবেশ করে 2 জাহাজকে আটক করে
ভারতীয় কোস্টগার্ড। এর আগে গেল 8 ডিসেম্বরের ভারতীয় কোস্টগার্ডের হাতে জেলে ও নাবিকসহ আটক হয় বাংলাদেশের এমভি লায়লা 2 ও এমভি মেঘনা 2। গেল সেপ্টেম্বরে সমুদ্র সীমায় ডুবে যাওয়ায় এমভি কৌশিক থেকে 12 জেলেকে উদ্ধার করে আটক দেখায় ভারত। আমাদেরকে বিনা অপরাধে নিয়ে গেছে, অপরাধ দিন নিজের এটা ভালো লাগতো, অপরাধে যদি একটা চোয়াদ দেয় এটাও ভালো লাগে। এখন আমাদেরকে মনে হয় আমরা বর্ডার সাইড আমরা ফিশিং করতেছি, ওরকম অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ার কোস্টগার্ড ধরছে। সরকারের কাছে আবেদন করছিলাম, ইনশাল্লাহ সবাই সহযোগিতা করছি, সরকারও বা সহযোগিতা করার কারণে আমার ছেলে আমার বুকে ফিরে আইছে। 9 তারিখে ধরা গেছি, 4 তারিখে আমরা বাংলাদেশে রওনা হয়েছি, 5 তারিখে সন্ধ্যায় হ্যান্ড ওভার করছে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে। সরকারকে ধন্যবাদ, সেই সাথে আমি ভারতীয় সরকারকেও ধন্যবাদ জানাবো, কেননা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যেভাবে জেনেছি যে তাদেরকে যেন কোনোভাবে মামলা দেওয়া না হয়, কারণ সেটা একটা আইনি প্রক্রিয়ায় চলে যেত। সেইখান থেকে খুবই স্বস্তির ব্যাপার, খুব দ্রুতই হয়েছে। শেষ করছি এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। ফরিদপুর সদরে রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত, গুরুতর আহত 2 জন। উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন রাত 10টায়। অর্থ পাচারের তথ্য দিতে গোয়েন্দা সংস্থাগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, দুর্বল ব্যাংকগুলোতে আন্তর্জাতিক নিরীক্ষা শুরু। এবং নেপাল চীন সীমান্তের তিব্বতে ভূমিকম্পে নিহত 95, বাংলাদেশ ও ভারতে কম্পন হল। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করেন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।